চ্যানেল 24 এর প্রতিদিনের আয়োজন সকাল 24। আপনার সাথে আয়োজন রয়েছি আমি সারিকা তাবাসসুম। শুভ সকাল। আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 এ আজ বৃহস্পতিবার 10 শ্রাবণ 1431 বঙ্গাব্দ 25 জুলাই 2024 খ্রিস্টাব্দ। দর্শক, আয়োজনের শুরুতে একটি দুঃসংবাদ দিয়ে শুরু করছি। শাফিন আহমেদের মৃত্যুতে চ্যানেল 24 পক্ষ থেকে গভীর শোক এবং শ্রদ্ধা জানাই। ব্যান্ড তারকা ও সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ আর নেই। আজ বাংলাদেশ সময় 6টা 50 আমেরিকার ভার্জিনিয়ায় তিনি মারা যান। দর্শক, এবার চলে যেতে চাই আমাদের নিয়মিত আয়োজনে। রাজধানী ঢাকায় কখনো বৃষ্টি, আবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল ঝলমলে বেশ সুন্দর একটা সকাল আমরা দেখেছি। অন্যান্য বিভাগগুলোর কি পরিস্থিতি আমরা এক ঝলকে দেখে নেব, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানব। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 33.6, সর্বনিম্ন 27.4, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 32, সর্বনিম্ন 26.3, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 34.1, সর্বনিম্ন 26.4, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 33, সর্বনিম্ন 27.8, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 33.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে সীতাকুণ্ডুতে 25.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 35.6 ডিগ্রি সেলসিয়াস। আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। দর্শক, আবহাওয়া বার্তাটি তো জানছিলাম, এবার একটু আমরা পত্রিকার খবরগুলো দেখে নেব। দর্শক, হাতে রয়েছে কয়েকটি পত্রিকা, আমরা সমকাল দিয়ে শুরু করব। সমকালের শুরুতে যে শিরোনামটি আমি পড়ছি, এত প্রাণ ক্ষয়, এত ধ্বংসযজ্ঞ, পুলিশ ছাড়াও ছিল গুলির অন্য উৎস, সহিংসতার সঙ্গে বাড়ে অচেনা মুখ, বিক্ষোভ স্লোগানে প্রকম্পিত এলাকা, হঠাৎ সহিংস, মাইকে উস্কানি দিয়ে মানুষকে খেপানো হয়েছে। তার পাশাপাশি আরো একটি শিরোনাম আমরা দেখছি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেছেন, ধারণা ছিল এই ধরনের একটা আঘাত আসবে। সারা দেশ থেকে জামায়াত শিবির এসেছে, ছিল ছাত্রদলও। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যের পর লাশ পড়া শুরু। কারফিউ না দিলে কত লাশ পড়তো তার হিসেব নেই। সঠিক সংবাদের মাধ্যমে গুজব প্রতিরোধ করুন। চীনারূপে রাজধানী, তীব্র যানজটে ভোগান্তি। কারফিউ শিথিলের সময় সড়কে অফিস পাড়ার লোকারণ্য, উপচে পড়া ভিড় ব্যাংকে, গণপরিবহন না থাকায় নাকাল মানুষ। চিকিৎসাধীন 686, গুলি 241 জনের শরীরেই। এক ওয়ার্ডে পা হারিয়েছেন শিক্ষার্থী সহ 6 জন, হাত হারাতে পারেন 7 জন, অস্ত্রোপচারের জন্য দীর্ঘ অপেক্ষা। দর্শক, এই ছিল সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা একটু এবারে কালের কণ্ঠের শিরোনামগুলো দেখে নেব। কর্মচঞ্চল ঢাকার রাস্তায় যানজট, কারফিউ শিথিল, খুলল অফিস আদালত, মার্কেট, ব্যাংক, টাকা তুলতে ভিড়। দর্শক, গতকাল অফিস আদালত খুলে দেওয়া হয়েছে, তাই নিয়ে সমকালেও আমরা শিরোনাম দেখছিলাম, সেই সাথে কালের কণ্ঠতেও শিরোনাম আমরা দেখছি। পাশাপাশি বিআরটি এর সর্বকার্যক্রম বন্ধ, খোলা জায়গায় সেতুর অফিস, ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে না, মেশিন পুড়ে যাওয়ায় ফিটনেস সনদ দেয়া বন্ধ, এখনই খুলছে না এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কোনো সেতুর টোল আদায় ব্যাহত হচ্ছে না। সহিংসতা দেখাতে চায় না যুক্তরাষ্ট্র,
বাংলাদেশে সহিংসতা দেখাতে চায় না যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার গত মঙ্গলবার রাতে ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। দর্শক, এই ছিল কালের কণ্ঠের শিরোনামগুলো। আমরা একটু এবারে প্রথম আলোতে চলে যাব, দেখে নেব প্রথম আলোর শিরোনামগুলো। কালের কণ্ঠের পর প্রথম আলো। অজ্ঞাত আন্দোলনকারীদের নামে আরও 11 মামলা। সবকটি মামলা শাহবাগ থানায়। 9টি মামলার বাদী পুলিশ, 2টি মামলার বাদী ছাত্রলীগের 2জন নেতা। পেটে গুলি, বুকে গুলি, পায়ে গুলি, কাতরাচ্ছেন তারা। আমি তো পঙ্গু হয়ে গেলাম, পরিবারের বোঝা হয়ে গেলাম, বলছিলেন গুলি লাগার পর পা কেটে ফেলা এক ব্যক্তি। সহিংসতায় জড়িতদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনের সময় সহিংসতার জন্য স্বাধীনতা বিরোধী জামায়াত, বিএনপি ও জঙ্গিদের দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই নিয়ে একটি শিরোনাম এখানে করা হয়েছে। প্রথম আলো পড়ছিলাম, প্রথম আলোর পরে আমরা দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো দেখব। দৈনিক ইত্তেফাকের শুরুতেই আমার চোখে যে শিরোনামটি পড়ছে, আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সহিংসতা নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। কোটা আন্দোলন নিয়ে সহিংস ঘটনার পুরো বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মূল্যায়ন শুরু করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের গাফিলতি ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম একটি আঘাতের আশঙ্কা করছিলেন, তাই নিয়ে দৈনিক ইত্তেফাকেও একটি শিরোনাম করা হয়েছে। পাশাপাশি হাইব্রিডদের দল থেকে বের করে দেওয়ার দাবি। সহিংসতার পেছনে বড় ষড়যন্ত্র ছিল, ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবির। জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে বলেছেন ওবায়দুল কাদের। দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো আমরা দেখছিলাম। সবশেষে আমরা বণিক বার্তার শিরোনামগুলো দেখে নেব এবারে। দেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনা শুধু মহাখালীর উপর নির্ভরশীল নয়। বিশেষজ্ঞরা বলছেন এনটিটিএন অপারেটরদের স্থাপিত অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে পপ আপ স্থাপন করে আইআইজি, আইজিডব্লিউ, আইটিসি, এনআইএক্স, টেলিকম অপারেটর, আইএসপি অপারেটররা সেবা প্রদান করে। প্রযুক্তিবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের কোনো একটি, দুটি ভবনে বা একটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট হওয়ার কোনো সম্ভাবনা নেই। নেটওয়ার্ক সিস্টেম মূলত বিভিন্ন মডিউলে কাজ করে। এসব মডিউলের একটি সংযোগ বন্ধ হয়ে গেলে অন্য সংযোগগুলো চলমান থাকে। কেটে ফেলতে হচ্ছে সহিংসতায় গুলিবিদ্ধ অনেকের পা। আমরা একই শিরোনাম দেখছিলাম প্রায় প্রত্যেকটি পত্রিকাতেই। তার পাশাপাশি আরও একটি শিরোনাম আমি দেখছি, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নেপালে 18 জনের মৃত্যু। নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 18 জনের মৃত্যু হয়েছে। 19 আরোহীর মধ্যে শুধু পাইলট বেঁচে আছেন। গতকাল কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের কারণ তাৎক্ষণিক জানা যায়নি, খবর বিবিসি। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান শিরোনামগুলো। দর্শক, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আপনাদের একটি আপডেট দিতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো হয়নি। তাড়াহুড়ো করে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না সরকার। এই মন্তব্য সচিবালয়ে করেছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে, কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা, সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। দর্শক, চলমান পরিস্থিতি আমরা একটু সবজির বাজারের খবর জানবো। সবজি বাজারের খবর জানাতে নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী। সময়ের সাথে সাথে ক্রমেই কিন্তু চাঙ্গা হয়ে উঠছে নওগাঁর যে হাট বাজারগুলো আছে সেগুলো। আজকে আমরা আছি নওগাঁর সবচাইতে বড় যে কাঁচা পাইকারি বাজার, সেখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকালবেলায় কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। আশপাশের যারা কৃষক আছেন, যারা কাঁচা তরকারি উৎপাদন করেন, যারা চাষি আছেন, তারা কিন্তু এখানে মূলত আসলে বিক্রি করতে নিয়ে এসেছেন এই সবজিগুলো।
এবং এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে আজকে কিন্তু তারা বেশ ভালো দামে বিক্রি করতে পারছেন এই সবজিগুলো। বলা যায় যে প্রতি কেজি পটল কিনতে এখানে গুনতে হচ্ছে 40 টাকা, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা, কাঁচামরিচ 160 টাকা কেজি এবং একটি লাউ কিনতে আপনাকে দিতে হবে 40 টাকা। অর্থাৎ বলা চলে যে গত কয়েকদিনের চাইতে আজকে যে দাম মোটামুটি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচামরিচের দাম কিন্তু বেশ খানিকটা বেড়ে গেছে এই নওগাঁর বাজারে। ঢাকা যাওয়ার পথে যে সড়কগুলো পাওয়া যায়, যে রুটগুলো পাওয়া যায়, সেগুলো আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো সময় যে কোনো ব্যবসায়ী যদি কোনো রকমের শঙ্কা বোধ করেন কিংবা কোনো রকমের বিপদ বোধ করেন তাহলে প্রশাসনকে জানালে তারা আসলে সেই জায়গায় কিন্তু তাদেরকে সাপোর্ট দেবে, এমনটাই কিন্তু কালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। আশা করা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে হয়তো আর 2-1 দিনের মধ্যে এই ইন্টারনেট সংযোগ সহ অন্যান্য যেই ব্যবস্থাপনাগুলো আছে সরকারের, সেগুলো যদি সচল করা যায় তাহলে ব্যবসা বাণিজ্যের যে গতিশীলতা সেটি কিন্তু শতভাগ আসবে বলে এখানকার ব্যবসায়ীরা মনে করেন। মোটামুটি এরকমটা ছিল নওগাঁর বাজার হাট থেকে সবশেষ। দর্শক, সবজি বাজার নিয়ে জানছিলাম, এবার একটু পর্যটনের দিকে নজর দেই। চলমান পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন খাতেও। যান চলাচলে এক প্রকার স্থবিরতা নেমে আসায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো পর্যটক যেতে পারেনি কক্সবাজার ও 3 পার্বত্য জেলায়। যারা গিয়েছিলেন তারাও আটকা পড়ে আছেন। তাতে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ প্রতিটি পর্যটন খাতের সংশ্লিষ্টরা। গেল এক সপ্তাহের বেশি সময় জুড়ে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উত্তপ্ত ছিল গোটা দেশ। তাতে সংঘাতময় পরিস্থিতির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন খাতে। এ যেমন কক্সবাজার, যেখানে এমন সময়ে ভ্রমণ পিপাসুদের বিপুল আনাগোনা থাকে, সেখানে গেল সপ্তাহ খানেক ধরে যেতে পারেনি কোনো পর্যটক। উল্টো আটকা পড়ে অনেকে। এই অস্থিতিশীল পরিবেশের কারণে পর্যটক খরায় ক্ষতির মুখে পড়েছে হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ প্রতিটি খাত। তাতে বেড়েছে ক্ষতির পরিমাণ। আমাদের ইলেকট্রিসিটি বিলটাও ওঠার কোনো রাস্তা নেই। এই ক্ষতিটুকু কিভাবে পোষাবো সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা চাই এখান থেকে উত্তোলনে জনজীবন স্বাভাবিক হওয়ার জন্য, পর্যটন শিল্পকে রক্ষা করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে। বর্ষা মৌসুমে প্রাণ ফিরেছে রাঙ্গামাটির ঝর্ণাগুলোই, প্রকৃতিতে ফিরেছে আপন রূপ। কিন্তু এরপরও পর্যটক শূন্য হয়ে পড়ে নৈসর্গিক সৌন্দর্যের আধার এই শহর। তাতে ক্ষতির মুখে হোটেল, মোটেল, টুরিস্ট বোট, হাউস বোট, কটেজ মালিক সহ পর্যটন সংশ্লিষ্টরা। পরিস্থিতি খারাপের কারণে আসলে আমাদের সমস্ত বুকিংগুলো ক্যান্সেল হয়েছে। ব্যবসায়িকভাবে অনেক আমরা ধ্বংসের মুখে, আমাদের অনেক লস হয়েছে। পর্যটন সংশ্লিষ্ট যারা আছে সবকিছু মিলিয়ে প্রায় 4 কোটি টাকার উপরে এখানে ক্ষতি হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের রানীক্ষেত বান্দরবান, যেখানে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে এমনিতে চলছে পর্যটক খরা। তার উপর চলমান পরিস্থিতিতে যান চলাচল না হওয়ায় পর্যটক শূন্য এ জেলা। একই চিত্র খাগড়াছড়িতেও। নেই পর্যটকের সমাগম, তাতে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের চোখে মুখে। যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এর মধ্যে আমাদের যে কতগুলো বুকিং ছিল সেগুলো আসেনি। কারফিউর কারণে সবাই যাদের গন্তব্যস্থলে চলে গেছেন। বর্তমানে সব হোটেল রিসোর্টগুলো পর্যটক শূন্য। পর্যটন না আসার কারণে আমরা বিভিন্ন খুব বেশি ক্ষতিগ্রস্ত। আশা করি সবকিছু ঠিকঠাক হয়, আমরা আবার লাভের মুখ দেখবো বা ব্যবসা চলমান হবে। পর্যটন সংশ্লিষ্টদের আশা, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে, পর্যটকদের পদচারণায় মুখর হবে প্রতিটি পর্যটনের স্পট, ফিরবে প্রাণ চাঞ্চল্য। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24। দর্শক, চলমান পরিস্থিতিতে আমরা সবজির বাজারের খবর জানছিলাম, আমরা পর্যটনের খবর জানছিলাম। এবারে কেওয়াইসি নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন এবং তথ্য নিয়ে, সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ কেওয়াইসি নিবেদিত সকাল 24-এ। দর্শক, কারফিউর প্রভাব পড়েছে প্রতিটি ক্ষেত্রে, এমনকি কারফিউর প্রভাব পড়েছে সিরাজগঞ্জের দুগ্ধ শিল্পে। উৎপাদিত দুগ্ধজাত পণ্য আর দুধ বিক্রি করতে পারছেন না খুচরা খামারি ও উদ্যোক্তারা। দই মিষ্টির দোকান বন্ধ থাকায় বেশি বিপাকে পড়েছেন প্রান্তিক খামারিরা। তবে মিল্ক ফিডার সহ অন্যান্য কোম্পানি দুধ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখায় তেমন লোকসান হবে না বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। একটি প্রতিবেদন আমরা দেখে আসব। দেশের দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর, যেখানে 2 লাখ দুগ্ধজাত গাভী থেকে প্রতিদিন উৎপন্ন হয় প্রায় 5 লাখ লিটার দুধ।
এই উপজেলা থেকে সারা দেশে দুধ সরবরাহ করা হলেও চলমান পরিস্থিতিতে তা ব্যাহত হচ্ছে। চরম সংকটে পড়েছেন প্রান্তিক খামারিরা। বলছেন দই মিষ্টির দোকান বন্ধ থাকায় ঠিকমতো দুধ বিক্রি করতে পারছেন না তারা। 5 টাকা গাভী আছে, দুধ হয় 40-50 লিটার দুধ হয়। এখন এই দুধ গোশের কাছে নিলাম, বেচলাম 50 টাকা লিটার। এখন গোশও এই অবস্থার কারণে গোশ নিতেছে না। গরুর দুধ দিয়ে আমরা যে মালটা বানাই, চিজ বানাই, তরল দুধ আর হলো ঘি, আমরা এই মালটা বাইরে পাঠাতে পারতেছি না। ক্ষুদ্র উদ্যোক্তারাও তাদের উৎপাদিত দুগ্ধজাত পণ্য পাঠাতে পারছেন না অন্য জেলায়। বগুড়া, শেরপুর, টাঙ্গাইল হোটেলে পাঠাই, বাস বন্ধ যাওয়ার পর থেকে আমরা দুধটা পাঠাতে পারছি না। এতে আমাদের বহুত ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে। 250 থেকে 300 লিটার দুধ উৎপন্ন হয়। এই দুধটা আমরা সকালবেলা বাইরে বিক্রি করি। গাড়ি ঘোড়া বন্ধ থাকার কারণে আমরা এই দুধটা বাইরে বিক্রি করতে পারছি না। তবে মিল্ক ভিটা সহ অন্যান্য কোম্পানিগুলো দুধ সংগ্রহ স্বাভাবিক রাখায় খুব একটা প্রভাব পড়বে না বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। এই পরিবহন সংকটের কারণে এখন তারা কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর বাকি বড় বড় প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের দুধের কালেকশন ঠিক রেখেছে, এমনকি তারা দুধের গাড়িও রয়েছে, তারা দুধ সংগ্রহ করে তারা দুধ ঢাকা সহ বিভিন্ন তাদের প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে সরবরাহ করছে। উপজেলায় প্রতিদিন দুধ উৎপাদন হয় প্রায় 3 কোটি টাকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, বণিক বার্তায় নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়া নিয়ে একটি শিরোনাম আমরা পড়ছিলাম। নেপালে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 18 আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পাইলটকে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরার উদ্দেশ্যে ওড়ার সময় বিধ্বস্ত হয় সূর্য এয়ারলাইন্সের বিমানটি। আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে আরও বিস্তারিত জেনে আসব। ফের বিমান দুর্ঘটনার সাক্ষী নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বুধবার স্থানীয় সময় সকাল 11টার দিকে কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে রওনা হয় সূর্য এয়ারলাইন্সের CRJ-200 বিমান। ছিলেন ক্রু, পাইলট ও টেকনিক্যাল স্টাফ সহ মোট 19 আরোহী। উড্ডয়নের সাথে সাথেই রানওয়ের পাশে ছিটকে পড়ে এটি। মুহূর্তেই ধরে যায় আগুন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বিমানবন্দরের আকাশ। পুলিশ ও দমকল বাহিনীর সাথে উদ্ধার অভিযানে যোগ দেয় দেশটির সেনাবাহিনীও। উদ্ধার করা হয় 18 জনের মরদেহ। তবে এখনও জীবিত রয়েছেন বিমানের পাইলট। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক একাধিক বিমান দুর্ঘটনার রক্তাক্ত ইতিহাস নেপালের। এভিয়েশন সেফটি ডেটাবেজের তথ্য মতে গেল 30 বছরে 27টির বেশি মারাত্মক উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে দেশটিতে। ত্রিভুবনই নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1338 মিটার ওপরে। চারপাশে বড় বড় পর্বতমালা থাকায় বিমান ওঠানামায় থাকতে হয় বিশেষ সতর্ক। 2018 সালে এই ত্রিভুবনেই বিধ্বস্ত হয় US বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান, যাতে নিহত হন অর্ধশতের বেশি। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, এবারে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পালা। জন্মদিনের কথা শুনলেই মনে পড়ে শাফিন আহমেদের সেই বিখ্যাত গান, আজ জন্মদিন তোমার। দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আজকের এই দিনটিতে, আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের আজ জন্মদিন, তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আপনাদের পাশাপাশি আজকের এই দিনে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন আমরা এক নজরে জেনে নেব, তাদের শুভেচ্ছা জানাবো, সেই সাথে তাদের বিখ্যাত কাজগুলো নিয়েও আমরা জানবো। 1894 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা ওয়াল্টার অ্যান্ড্রু ব্রেনান। তিনি পশ্চিমা ধাঁচের চলচ্চিত্রের পার্শ্ব চরিত্র বা খল চরিত্রে অভিনয় করে প্রসিদ্ধি লাভ করেন। তিনি 1936, 1938 ও 1940 সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে 3টি একাডেমি পুরস্কার অর্জন করেন। 1901 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কথাসাহিত্যিক মনোজ বসু। তার জন্ম যশোর জেলার কেশবপুর থানার ডোঙ্গাঘাট গ্রামে। 7 বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেছিলেন তিনি। পত্রিকায় প্রকাশিত তার প্রথম লেখা ছিল গৃহহারা। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে বেশ কয়েকটি হিন্দি, ইংরেজি, গুজরাটি, মারাঠা, মালায়ালাম ভাষায় অনুদিত হয়েছে এবং বেশ কয়েকটি উপন্যাসের চলচ্চিত্রায়নও হয়েছে। 1920 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিজ্ঞানী রোজালিন্ড এলজি ফ্রাঙ্কলিন।
তিনি ডিএনএর আণবিক কাঠামো আবিষ্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া ফ্রাঙ্কলিন ভাইরাস নামক অণুজীবের গঠন সম্পর্কেও নতুন তথ্য আবিষ্কার করেন, যার বদৌলতে সাংগঠনিক ভাইরাস বিজ্ঞান নামক বিজ্ঞানের একটি নতুন উপশাখার ভিত্তি প্রতিষ্ঠিত হয়। 1939 সালের এই দিনে জন্মগ্রহণ করেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক আবদুল্লাহ আবু সাইদ। তিনি 60-এর দশকে একজন প্রতিশ্রুতিশীল কবি হিসেবে পরিচিতি পান। সে সময়ে সমালোচক এবং সাহিত্য সম্পাদক হিসেবেও তিনি অবদান রেখেছিলেন। তার জীবনের উল্লেখযোগ্য কীর্তি বিশ্ব সাহিত্য কেন্দ্র। শিক্ষায় অবদানের জন্য 2005 সালে তাকে 21 পদকে ভূষিত করা হয়। 1967 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা ম্যাথিউ স্টিভেন লেব্লাঙ্ক। এনবিসি সিটকম ফ্রেন্ডসের স্পিন অফ সিরিজ জয়ীতে জয়ী ট্রিবিয়ানি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেন। ফ্রেন্ডসে তার কাজের জন্য প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডে 3টি মনোনয়ন পেয়েছিলেন। দর্শক, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আয়োজনের শেষ পর্যায়ে শাফিন আহমেদের মৃত্যুতে আবারও শোক ও শ্রদ্ধা জানিয়ে চ্যানেল 24 আর্কাইভ থেকে তার একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ সকাল জানাই।